আগের ক্লাসে আমরা অ্যামোনিয়ার জারণ ধর্ম পড়েছিলাম। এরপর হচ্ছে আমরা আজকে পড়ব অ্যামোনিয়ার বিভিন্ন ধাতব লবণের সঙ্গে কীভাবে বিক্রিয়া করবে অ্যামোনিয়া, বিভিন্ন ধাতব লবণের সঙ্গে কীভাবে বিক্রিয়া করবে। ধাতব লবণের মধ্যে প্রধান হচ্ছে দুটো, কি ফেরিক ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া কীভাবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী উৎপন্ন করবে। না, ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি করবে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, বিশেষ করে অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা কী দ্বারা প্রকাশ করব, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে কি NH3 সঙ্গে জল যোগ করলে কি হবে না অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটাই হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। সেই অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করাবো, এর সঙ্গে কি কার বিক্রিয়া করাবো না FeCl3, এই ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করাবো। ফেরিক ক্লোরাইডের বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে না অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস উৎপন্ন হবে ফেরিক হাইড্রোক্সাইড FeOH3। এই যে আমার হচ্ছে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া, এই ধাতব লবণের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া করে আমরা 11-এ গিয়ে যে কোনো মূলককে, যেমন হচ্ছে ক্লোরাইড মূলক, আয়রন মূলক, এরকম সালফার মূলক, এই সালফেট মূলক, এই মূলক শনাক্তকরণ করার কাজে ব্যবহার করব। এবার ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে বাদামি, এর বর্ণ কি ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ হচ্ছে না বাদামি, এর বর্ণ বাদামি। এটা হচ্ছে অতিরিক্ত NH4 রয়েছে, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা অদ্রাব্য, ফেরিক হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রাব্য। এটা হলো ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া। এরপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গেও এরকম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তোমার উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সেখানে উৎপন্ন হবে কি না অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা এটাও অতিরিক্ত NH4 এর অদ্রাব্য, এটা হচ্ছে সাদা জেলির মতো। এবার এই যে টেস্ট টিউব থাকবে, এই টেস্ট টিউবের সঙ্গে তুমি কি দিবে অ্যামোনিয়াম এর জলীয় দ্রবণ আর হচ্ছে ফেরিক ক্লোরাইড, এখানে থাকবে FeCl3 প্লাস NH4OH। সেই NH4OH এখানে দেখবে সাদা জেলির মতন একটা পদার্থ উৎপন্ন হবে, যেটা হচ্ছে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে অদ্রাব্য। এই ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া গেল। এরপর একটা আসবে কপার সালফেটের সঙ্গে বিক্রিয়া। এবার কপার সালফেটের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়া করে প্রথমে বেসিক কপার সালফেট উৎপন্ন করবে, যার বর্ণ হবে সাদা, সাদা রকমের একটা বেসিক কপার সালফেট লবণ উৎপন্ন করবে। পরে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে ওই অ্যামোনিয়াম বেসিক কপার সালফেটটা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কি করবে না গাঢ় নীল বর্ণের কিপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, গাঢ় নীল বর্ণ। প্রথমে তোমার হচ্ছে কি উৎপন্ন করবে না বেসিক কপার সালফেট, প্রথমে উৎপন্ন করবে বেসিক কপার সালফেট, পরে উৎপন্ন করবে কিপ্রো অ্যামোনিয়াম সালফেট, কিপ্রো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট। এটা হচ্ছে গাঢ়, এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল, আর প্রথমেরটার বর্ণ হচ্ছে এটা হচ্ছে সাদা। এটা হচ্ছে কপার সালফেটের সঙ্গে। তেমনি নেসলার বিকারকের সঙ্গেও বিক্রিয়া করবে। নেসলার বিকারকের সঙ্গে তোমার হচ্ছে নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় জলীয় দ্রবণকে, পটাশিয়াম মার্কিউরিক মানে K2Hg(I4), এটা হচ্ছে নেসলার বিকারক। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় জলীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এই নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে না তামাটে রঙের একটা অধক্ষেপ উৎপন্ন করবে। এটাই এই অ্যামোনিয়ার এই যে ধাতব লবণের সঙ্গে বিক্রিয়াগুলো এগুলোই গেল, তামাটে বর্ণের একটা অধক্ষেপ উৎপন্ন করবে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়ায় যেগুলো উৎপন্ন হবে। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যামোনিয়া ট্যাঙ্ক। অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কারখানায় থেকে যে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, সেই অ্যামোনিয়া গ্যাস যদি বেরোতে থাকলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের না কারখানার যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে অ্যামোনিয়া গ্যাস যদি নির্গত হয়, সেই অ্যামোনিয়া
গ্যাস পরিবেশে যদি ছড়িয়ে ছিটে তখন চোখে মুখে মানে চোখে পড়লে চোখ জ্বালা জ্বালা করতে হবে, চোখ ক্ষতি হতে পারে। সেই কারণে কি করা হয় না, চারপাশে আমাদের হচ্ছে অনবরত চোখে মুখে বারবার জল দিতে হবে বা জলের ঝাপটা দিতে হবে। তারপরে ভেজানো রুমাল দিয়ে চোখ মুখ ধুতে হবে। আর হাত ভালো করে ধুতে হবে। ধুলে কি হবে, অ্যামোনিয়া যেহেতু জলে অত্যন্ত দ্রাব্য, সেই জলে দ্রবীভূত হওয়ার কারণে কি হবে, অ্যামোনিয়া ওই জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মৃদু ক্ষার উৎপন্ন, যা আমাদের দেহের পক্ষে ক্ষতিকারক নয়, মানে জলে দ্রবীভূত হয়ে যাবে। এরপর আমরা পড়ব কি, অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি বা অ্যামোনিয়ার প্রধান শিল্প ব্যবহার। হ্যাঁ, অ্যামোনিয়া থেকে ইউরিয়া কীভাবে প্রস্তুত করব, আর তার আগে পড়ব যে অ্যামোনিয়ার ব্যবহার। এই অ্যামোনিয়ার ব্যবহার হিসেবে অ্যামোনিয়াকে আমরা শিল্প ব্যবহারটা প্রথমে পড়ব। অ্যামোনিয়ার যে শিল্প ব্যবহারটা আছে, সেই শিল্প ব্যবহারে কি হয়, আমরা সার প্রস্তুত করতে, যেমন সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, NH4 এর হোল টু, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, এরকম শিল্পে বিভিন্ন সার প্রস্তুত করতে। এছাড়া যে এগুলো সব, এই সারগুলো সব হচ্ছে কি সার না, অজৈব সার। এগুলো হচ্ছে সব অজৈব সার। এবার জৈব সার যেমন হচ্ছে ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2 এই ইউরিয়া, এটা হচ্ছে কি না জৈব সার। সবার যে সমস্ত যারা চাষিবাসী মানুষ, তাদের হচ্ছে এই সারটা খুবই প্রয়োজন হয়। ইউরিয়া এই সার প্রস্তুত করতে ব্যবহার করা হবে। এছাড়া অ্যামোনিয়া থেকে ওসোয়ার পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাছাড়া ওষুধ প্রস্তুতিতে স্মেলিং সল্ট প্রস্তুত করতে, স্মেলিং সল্ট হচ্ছে এক প্রকার সল্ট, যেটা হচ্ছে কি বললাম, হ্যাঁ, স্মেলিং সল্ট হচ্ছে এক প্রকার সল্ট, যেটা হচ্ছে অ্যামোনিয়াম তোমার হচ্ছে কার্বনেট ও অ্যামোনিয়ার মিশ্রণ, স্মেলিং সল্ট। আর বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে এবং অন্যান্য শীতলীকরণ তরল প্রস্তুত করতে অ্যামোনিয়া ব্যবহার করা হবে। এই অ্যামোনিয়ার ব্যবহারগুলো গেল। এবার অ্যামোনিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি, শিল্পে কিভাবে অ্যামোনিয়া উৎপাদন করা হয় না, শিল্পে অ্যামোনিয়া উৎপাদন করতে গেলে আমার লাগবে অ্যালুমিনা, হ্যাঁ, অ্যালুমিনা ও পটাশিয়াম অক্সাইড। অ্যালুমিনার সংকেত হচ্ছে কি না Al2O3, অ্যালুমিনা আর হচ্ছে পটাশিয়াম অক্সাইড K2O, এই মিশ্রিত একটা আয়রন চূর্ণ অনুঘটক। এই দুটো মিশ্রিত, এর সঙ্গে প্লাস কি দিব না আয়রন চূর্ণ। এগুলো কি হবে, টোটালটা একটা অনুঘটক রূপে কাজ করবে। এগুলো হচ্ছে অনুঘটক রূপে কাজ করবে। সেই অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হলো না 200 ATM বায়ুমণ্ডলীয় চাপ আর 550 ডিগ্রি সি, এই 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেনের সঙ্গে, আর এই অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে না অ্যামোনিয়া। এই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে না অ্যামোনিয়া। এটাই হচ্ছে অ্যামোনিয়া শিল্পোৎপাদন পদ্ধতি। আর আমরা এর আগে হচ্ছে পড়েছি প্রস্তুতি কি বলে, অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি, এটা হচ্ছে শিল্প প্রস্তুতি গেল। আচ্ছা, এবার ইউরিয়া কিভাবে শিল্পে প্রস্তুত করব না, ইউরিয়া প্রস্তুত করতে গেলে যে ইউরিয়া কিভাবে প্রস্তুত করব শিল্পে, ইউরিয়া প্রস্তুত করব না 150 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। কন্ডিশন কি না 150 ATM আর 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 150 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, দুই আয়তন কি নেব, অ্যামোনিয়া এবং 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড। 2 আয়তন অ্যামোনিয়া আর 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড। অ্যামোনিয়া 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় তোমার কি উৎপন্ন হবে না ইউরিয়া উৎপন্ন হবে। কিন্তু এই বিক্রিয়াটা একটা স্টেপে হয় না, দুটো স্টেপে হয়। প্রথমে 2 আয়তন অ্যামোনিয়া ও 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, আর এই যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো মেনে যদি চলে, তাহলে প্রথমে হচ্ছে উৎপন্ন হবে অ্যামোনিয়াম কার্বামেট,
অ্যামোনিয়াম কার্বামেট ময়কাট্ট অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে, যার সংকেতটা হচ্ছে NH2COONH4 NH4 অ্যামোনিয়াম কার্বামেট। পরে কি হবে, এই অ্যামোনিয়াম কার্বামেটটা কি হবে, তাপে বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করবে। এই অ্যামোনিয়াম কার্বামেট পরে হচ্ছে তাপে বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করবে, NH2CO NH2 এটা উৎপন্ন করবে। তার সঙ্গে এটা আর কি উৎপন্ন হবে না, জল উৎপন্ন হবে। এটাই হলো ইউরিয়া শিল্প প্রস্তুতি। আর ইউরিয়ার ব্যবহারটা কি, আমরা প্রধানত নাইট্রোজেন ঘটিত সার হিসেবে জমিনে নাইট্রোজেন ঘটিত সার হিসেবে আমরা ইউরিয়া ব্যবহার করি। আচ্ছা, এছাড়া ইউরিয়া ফর্মালডিহাইড আর প্লাস্টিক রেজিন প্রস্তুত করতে, এছাড়া প্রধান হচ্ছে জ্বরের ঔষধ, কালা জ্বরের ঔষধ হচ্ছে ইউরিয়া স্টিবামিন প্রস্তুত করতে ইউরিয়া, এবং ঘুমের ঔষধ হচ্ছে বার বিউ। এছাড়া কি হচ্ছে না, ঘুমের ঔষধ এছাড়া ঘুমের ঔষধ প্রস্তুত করতে কি হচ্ছে, বারবিউটিউরেট নামক একটা জৈব যৌগ প্রস্তুত করতে এই ইউরিয়া ব্যবহার করা হবে। এছাড়া বিস্ফোরক পদার্থ নাইট্রোসেলুলোজ প্রস্তুত করতে ইউরিয়া ব্যবহার করা হয়। এই হলো আমার অ্যামোনিয়ার সংক্ষিপ্ত বিবরণ। এরপর আমাদের আছে হাইড্রোজেন সালফাইডের যে সংকেত, সেই সংকেতটা কি না H2S। এই হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। আর হাইড্রোজেন সালফাইডের আণবিক ভর কত, 34, কারণ সালফারে 32, হাইড্রোজেনের 2, আণবিক ভর হচ্ছে 34। হাইড্রোজেন সালফাইড হচ্ছে বায়ুর চেয়ে ভারী। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস এর বাষ্প ঘনত্ব কত হবে না, বাষ্প ঘনত্ব হবে 17, বাষ্প ঘনত্ব 17। আর এটা বায়ুর চেয়ে ভারী হবে, কারণ বায়ুর বাষ্প ঘনত্ব 8.5, বায়ুর চেয়ে ভারী হবে। আর এই হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির মানে পরীক্ষাগার প্রস্তুতিতে প্রয়োজনীয় যে রাসায়নিক দ্রব্যগুলো আছে, সেটা হচ্ছে ফেরাস সালফাইড FeS আর হচ্ছে লঘু H2SO4। ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড, এই দুটো লাগবে। ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিডে বিক্রয়। এবার হচ্ছে এখানে আমাদের উল বোতল লাগবে। উল বোতল কীরকম না, এখানে একটা মুখ আছে, এখানে একটা মুখ আছে, এরকম একটা বোতল। এই পাশে একটা দীর্ঘনল ফানেল যোগ করা থাকবে। এই দীর্ঘনল ফানেলে এখানে নিচে প্রথমে নিয়ে নেব, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে ফেরাস সালফাইড গুঁড়ো নিয়ে নিলাম, আর এটা দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললাম, ঢালে এতটা পর্যন্ত তরল হলো। এইবার এই তরলের এই যে দীর্ঘনল ফানেলটা তরলের নিচে থাকতে হবে, আর এইখানে একটা নির্গম নল থাকতে হবে যেটা তরলের উপরিতল পর্যন্ত থাকবে। এটা হচ্ছে যেহেতু বায়ুর চেয়ে ভারী, বায়ুর ঊর্ধ্ব অবস্থান দ্বারা সংগ্রহ করব, ব্যাস। এখানে একটা পাত্র রাখবো, এখানে আমরা কি পাবো না H2S পাবো, H2S এখানে আমরা পাবো, এইভাবে H2S পাবো। এই ফেরাস সালফাইড লঘু সালফিউরিকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, ফেরাস সালফাইড FeS আর লঘু H2SO4 সঙ্গে বিক্রিয়া করে কি করবে না, ফেরাস সালফেট আর হচ্ছে হাইড্রোজেন সালফাইড এটা উৎপন্ন করবে। আর এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতন গন্ধযুক্ত গ্যাস। আচ্ছা, বায়ুর ঊর্ধ্ব অবস্থান থেকে সংগ্রহ করা হবে। এবার এই যে হাইড্রোজেন সালফাইড হলো উৎপন্ন হলো, এর সঙ্গে অশুদ্ধ রূপে কী থাকতে পারে না, হাইড্রোজেন গ্যাস, সালফিউরিক অ্যাসিডের জলীয়বাষ্প, আর হচ্ছে এমনি জলীয়বাষ্প। তাহলে একে শুষ্ক করব কিভাবে না, হাইড্রোজেন সালফাইড হচ্ছে আম্লিক প্রকৃতির গ্যাস। এটা হচ্ছে কি না আম্লিক গ্যাস, এটা হচ্ছে আম্লিক গ্যাস। তাই একে আমরা কি করব না, এর মধ্যে আমি ফসফরাস পেন্টক্সাইড পূর্ণ একটা ইউ আকৃতির নল নেব। মানে অ্যাকচুয়ালি যে আমাদের যে সংগ্রহ যে নলটা ছিল, এই সংগ্রহ নলের মধ্যে আমরা ইউ আকৃতির এরকম একটা নল নেব, ইউ আকৃতির। এবার এখানে আমরা সংগ্রহ করব এই ইউ আকৃতির নলে, এই জায়গাটায় হচ্ছে ফসফরাস পেন্টক্সাইডের একটা ইউ আকৃতির নলে ফসফরাস পেন্টক্সাইড মানে P2O5 রেখে দেব। এই P2O5 এর মধ্য দিয়ে যখন গ্যাসটা এদিক থেকে এদিকে আসবে, তখন কি হবে না, হাইড্রোজেন সালফাইডের মধ্যে যে হাইড্রোজেন বাষ্প ছিল বা জৈল বাষ্প ছিল বা সালফিউরিক অ্যাসিড বাষ্প ছিল, সেগুলো সব শোষণ করে নিবে ফসফরাস পেন্টক্সাইড।
এছাড়া কিপ যন্ত্র হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয়, বা কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হবে। কিপ যন্ত্রের ছবিটা আমি আঁকতে পারছি না, একটু বইয়ে দেখে নেবে। 3টা স্তম্ভে ভাগ করা আছে। সেই 3টা স্তম্ভ কীরকম না, নিচে একটা এরকম স্তম্ভ আছে, মাঝখানে এরকম একটা স্তম্ভ আছে, এখানে ঢোকানো আছে এরকম, আর উপরে একটা স্তম্ভ এই এতটা আছে, এখানে গোল করে এরকম ইউ আকৃতির এরকম এরকম বাঁকানো আছে। হ্যাঁ, এইখানে রাখতে হবে। তারপরে এইখান থেকে আমি গ্যাসটা পাবো, এরকম একটা কিপ, আমি একটা একটা ছবি আনলাম, কিন্তু বইতে দেখবে। এবার কিপ যন্ত্রে সাধারণত কোন গ্যাস প্রস্তুত করা হয় না, যে সমস্ত গ্যাস সাধারণ উষ্ণতায় পরীক্ষাগারে সাধারণ উষ্ণতায় উৎপন্ন হয়, যেমন হচ্ছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, সেরকম গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা হবে। হাইড্রোজেন সালফাইড কিপ যন্ত্রে প্রস্তুত করা হয়, যেমন কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রস্তুত করা হবে না হবে না। কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করা হবে, নাইট্রোজেন হবে না, এরকম। এই হাইড্রোজেন সালফাইডের এবার হচ্ছে ভৌত ধর্ম কীরকম না, এটা হচ্ছে বিষাক্ত গ্যাস, এর হচ্ছে বর্ণহীন গন্ধ, হচ্ছে পচা ডিবের মতো। চাপের প্রয়োগ কি না, উচ্চ চাপ প্রয়োগ করে একে শীতল করলে সহজে বর্ণহীন তলে পরিণত করা যায়। যারা বায়ুর চেয়ে এ সামান্য কি হবে, ভারী হয়। গরম জলে অদ্রাব্য, ঠান্ডা জলে সামান্য দ্রাব্য হয়। আর এর জলীয় দ্রবণ হচ্ছে অ্যাসিড ধর্মী। এই হাইড্রোজেন সালফাইডের যে জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী প্রমাণ করবে কিভাবে না, হাইড্রোজেন সালফাইড একটা গ্যাস, যার হাইড্রোজেন সালফাইড, তার মধ্যে জল বা জলের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করে দেবো। দেওয়ার পর সেই দ্রবণে আমরা যদি লাল নীল লিটমাস যোগ করি, যদি লাল হয়ে যায় তাহলে আমরা কি বলবো না, হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী। আচ্ছা, এর দাহ্যতা, হাইড্রোজেন সালফাইডের দাহ্যতা ধর্ম আছে, নিজে দাহ্য কিন্তু অন্য পদার্থের সঙ্গে দহনে সহায়তা করে না। হাইড্রোজেন সালফাইড নিজে দাহ্য, হাইড্রোজেনের মতন নিজে দাহ্য হবে। হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড অক্সিজেনের সঙ্গে দাহ্য, যেহেতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন করবে। আর হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম, সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে বিজারণ ধর্ম। বিজারণ ধর্মের মধ্যে হাইড্রোজেন সালফাইড যে শক্তিশালী বিজারক, সেটা আমরা কীভাবে প্রমাণ করবো না, কমলা বর্ণের হচ্ছে কি না পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে, আম্লিক কথার অর্থ হচ্ছে এখানে সালফিক অ্যাসিড যোগ করতে হবে। সেই আম্লিক কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি হবে না, ক্রমিক সবুজ বর্ণের ক্রমিক সালফেট উৎপন্ন হবে। আর হচ্ছে ধাতব সালফারের সালফারের অদক্ষেপ উৎপন্ন হবে, মানে হলুদ বর্ণের সালফারগুলো। সেটা বিক্রিয়াটা কীরকম, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr2O7, এটা হচ্ছে কমলা বর্ণের। সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েছি H2SO4 প্লাস হাইড্রোজেন সালফাইড দিয়েছি। এই বিক্রিয়া করে তৈরি করবে কি পটাশিয়াম সালফেট K2SO4, তারপরে তৈরি করবে ক্রোমিক সালফেট Cr2SO4 এর হোল 3 ক্রোমিক সালফেট। আর এই ক্রোমিক সালফেটের বর্ণ হচ্ছে কি না সবুজ, ক্রোমিক সালফেট। তারপরে তৈরি করবে প্লাস জল তৈরি করবে, আর হচ্ছে সালফারের পদক্ষেপ পড়বে। এই সালফারের পদক্ষেপ হচ্ছে কি না হলুদ বর্ণের, এই হলুদ বর্ণের। এটা এই বিক্রিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে অদক্ষেপণ সংক্রান্ত বিক্রিয়া না, আম্লিক কিংবা ক্ষারীয় বা পশম মাধ্যমে অনেক ধাতব লবণের জলীয় দ্রবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, বেশিরভাগ জলে অদ্রাব্য ধাতব সালফাইড অদক্ষেপ তৈরি করবে। এই ধাতব সালফাইডগুলি হচ্ছে বিশেষ বর্ণযুক্ত হয় বলে এদেরকে সহজেই শনাক্তকরণ করা যায়। যেমন একটা উদাহরণ, যেমন কপার সালফেট, যে ধাতব লবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে কপার সালফাইড উৎপন্ন করবে। যে ধাতব সালফাইড অদক্ষেপ উৎপন্ন করবে, যার বর্ণ হচ্ছে কালো বর্ণের। তেমনি লেড নাইট্রেটের জলীয় দ্রবণের সঙ্গে, যেমন কপার সালফেটের
দ্রবণের সঙ্গে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি উৎপন্ন করবে না কপার সালফাইড CuA সালফাইড প্লাস জল। তেমনি লেড নাইট্রেটের সঙ্গে PbNO3 এই হাইড্রোজেন সালফাইড করবে লেড সালফাইড প্লাস জল উৎপন্ন, লেড সালফাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, জল নয় এখানে না, এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। আর উপরটা সালফিউরিক অ্যাসিড H2SO4 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। এবার লেড সালফাইড, কপার সালফাইড এগুলো সব হচ্ছে কালো, মানে সিলভার নাইট্রেট। এবার যেমন ধরো আমরা যে গলায় যে হার পরি না, যে আরে রূপোর যে গহনা পরি, সেই রূপোর গহনা পরলে কিছুদিন পর কালো হয়ে যায় কেন, এরকম কোশ্চেন দিতে পারে। কারণ বায়ুর মধ্যে কি হয়, সালফার ডাইঅক্সাইড বা বায়ুর সালফার ডাইঅক্সাইড জলীয়বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করবে। সেই হাইড্রোজেন সালফাইড ওই রূপোর যে গহনা আছে, যে রূপোর গহনা হচ্ছে সিলভার, সেই সিলভারের সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড অধক্ষেপ উৎপন্ন করে, যেটা কালো বর্ণের হয়, ফলে রূপোর গহনা আস্তে আস্তে করে কালো হয়ে যায়। এছাড়া হাইড্রোজেন সালফাইডকে আমরা শনাক্তকরণ করব কিভাবে না, হাইড্রোজেন সালফাইড যে গ্যাস প্রস্তুত হচ্ছে, সেই গ্যাসের মধ্যে সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ চালনা করলে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ উৎপন্ন হয়। সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ যদি চালনা করা হয়, কি দ্রবণ না সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ, সেই সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণ চালনা করার পর দেখা যাবে যদি বেগুনি বর্ণের উৎপন্ন হয়, বেগুনি বর্ণের একটা দ্রবণ উৎপন্ন হবে, হ্যাঁ, তখনই আমরা বলবো ওটা হাইড্রোজেন সালফাইড গ্যাস। সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চললে দ্রবণের বর্ণ যদি বেগুনি হয়ে যায়, তখন বলবো ওটা হাইড্রোজেন সালফাইড গ্যাস। এবার হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সতর্কতাটা কি, এটা তো বিষাক্ত গ্যাস, তো সেই বিষাক্ত গ্যাস হওয়ার জন্য এটা চতুর্দিকে যদি ছড়িয়ে পড়ে তাহলে বায়ুমণ্ডলও বিষাক্ত হয়ে যাবে, পচা ডিমের মতো গ্যাস যেহেতু বিষাক্ত হয়ে যাবে। সেই জন্য কী করা হয়, পরীক্ষাগারে হুড সমেত ধূম্রকক্ষে আর বিক্রিয়া করা দরকার। হুড সমেত ধূম্রকক্ষ বলতে মানে যেই কক্ষ থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বেরোবে না, সেরকম কক্ষে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করতে হবে। আচ্ছা, এছাড়া হাইড্রোজেন সালফাইড তৈরির সময় লঘু সালফিউরিক অ্যাসিড নিতে হবে। এবার লঘু সালফিউরিক অ্যাসিড যদি না নিয়ে আমরা যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, গাঢ় সালফিউরিক অ্যাসিড কী হবে, গাঢ় সালফের তীব্র জারক ধর্ম আছে, সে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা যে উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কী করবে, জারিত করে সালফার ডাইঅক্সাইড, মানে এই যে হাইড্রোজেন সালফাইড নিলাম, মানে ফেরাস সালফাইড প্লাস H2SO4, এটা যদি গাঢ় নেই, গাঢ় নিলে কি হবে, তাহলে কি হবে, জল সালফার ডাইঅক্সাইড প্লাস সালফার, এটা উৎপন্ন হবে। তখন আর হাইড্রোজেন সালফাইড আর উৎপন্ন হবে না। আমি একটা স্টেপ, বিক্রিয়াটা দুটো স্টেপে আমি একটাই ডাইরেক্ট স্টেপ করে দিলাম, যে প্রথমে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে, সেই হাইড্রোজেন সালফাইড আবার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, জল আর ধাতব সালফার উৎপন্ন করবে। এই আমার হচ্ছে হাইড্রোজেন সালফাইড। এবার এর বিভিন্ন বোধমূলক কোশ্চেন আছে, ওই যে ধাতব লবণ অধক্ষেপণের যে বিক্রিয়াগুলো, সেই বিক্রিয়াগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে।